ও দাদা, আজকে কিন্তু তোমার বন্ধু জিন ও তোমার মায়াবী পরীর গল্পটা বলতেই হবে। আদরের নাতি ও নাতনির মুখে কথাটা শুনে হোসাইন দাদা বললেন, ঠিক আছে, তোমরা যখন এত করে শুনতে চাও তাহলে বসো, আসো আমার পাশে এসে বসো। এই বলে হোসাইন দাদা বলতে শুরু করলেন। হোসাইন দাদা বললেন, শোনো, আমার বয়স 7 কি 8 বছর। তখন আমার বাবা আমাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় রেখে আসেন। আমার বাবা মসজিদের ইমাম হওয়ায় ছোট থেকে আমার শিক্ষা দীক্ষা ছিল ইসলামিকভাবে। বাবা আমাকে শেখাতো কোনটা ভালো কোনটা মন্দ। আমাকে অনেক দূরের একটা মাদ্রাসায় রেখে আসা হয়। আমিও মাদ্রাসায় থাকতে শুরু করি। শুরু হয় আমার ইসলামিক শিক্ষা। মাদ্রাসায় ভর্তি হবার কিছুদিনের মধ্যেই আমার বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মাদ্রাসায় আশপাশটা বেশ সুন্দর হওয়ায় মাঝে মধ্যে ঘুরতাম। এভাবে চলতে থাকে আমার সময়। একদিন মাদ্রাসায় একটা নতুন ছেলে আসে। ছেলেটার নাম মোহাম্মদ সিরাজ। ছেলেটা আমাদের সাথে পড়তো। আমাদের ক্লাস শেষে বিকেলে যখন সবাই খেলাধুলা করতাম তখন দেখতাম ছেলেটা চুপ করে বসে আমাদের খেলা দেখছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাবার পর একদিন আমি সিরাজের কাছে যাই। সবাই তখন খেলা করছিল। আমি সিরাজের কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম, তোমার নাম কি সিরাজ? আমার কথায় সিরাজ জবাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমার নাম মোহাম্মদ সিরাজ, তোমার নাম কি? সিরাজের কথায় আমি বললাম, আমার নাম মোহাম্মদ হোসাইন। আচ্ছা সিরাজ, আমরা রোজ বিকেলে খেলা করি, তুমি বসে বসে দেখো, তুমি আমাদের সাথে খেলো না কেন? সিরাজ বলল, আসলে আমি তো মাদ্রাসায় নতুন, কাউকে সেভাবে চিনি না, এছাড়াও আমার এসব তেমন ভালো লাগে না। সিরাজের এমন কথায় আমি জবাবে বললাম, খেলতে আবার কার না ভালো লাগে, চলো তুমি আমার সাথে খেলবে। কথাটা বলে সিরাজকে নিয়ে সেদিন খেলতে গেলাম। এভাবে বেশ কদিন চলে যাবার পর সিরাজও আমার মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়। আমরা দুজনেই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি একসাথে খেলা করতাম। দুজনেই বাড়ি দূরে হওয়ায় আমাদের থাকতে হতো মাদ্রাসায়। আমরা দুজনেই রাতে পাশাপাশি ঘুমাতাম অন্য বাচ্চাদের সাথে। এভাবে চলতে থাকে দিন। মাঝে মধ্যে আমার পরিবার থেকে বাবা যেতেন আমার সাথে দেখা করতে। সিরাজের বাবাও আসতো দেখা করতে। এভাবে কেটে যায় আরও 10টা বছর। এই 10 বছরে সব কিছু নর্মালি ছিল। 10 বছর পেরিয়ে যাওয়ায় আমাদের বয়স যখন 17-18, তখন আমরা মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি দুজনে মিলে রোজ বিকেলে ঘুরতে যেতাম মাদ্রাসার পাশে একটা পাহাড়ে। জায়গাটা খুব সুন্দর। দুজনেই সেখানে গিয়ে সময় কাটাতাম, গল্প করতাম। একদিন সিরাজ বড় হুজুরের কাছে ছুটি নিয়ে বাড়িতে চলে যান। আমি ওকে জিজ্ঞেস করায় ও আমাকে বলেছিল বাবা অসুস্থ, 2-1 দিন থেকে চলে আসবো। 2-1 দিন পর সিরাজ ঠিকই আবার মাদ্রাসায় আসলেন। ও মাদ্রাসার ফেরার 2-3 দিন পর এক বিকেলে দুজনে সেই পাহাড়ে ঘোরাঘুরি করার সময় হঠাৎ খুব সুন্দর একটা মেয়ে সেখানে চলে আসে। মেয়েটা আমাদের কাছে আসতেই আমি বলি, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ বলবো তো হোসেন ভাই। মানে আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার কথায় পেছন থেকে সিরাজ হাসতে হাসতে বলল, আরে বোকা, ও আমার বোন, ওর নাম নূর। সিরাজের কথায় ওর বোনের দিকে তাকিয়ে বললাম, বোন? তোর বোন এখানে আসলো কিভাবে? আমাদের মাদ্রাসার পাশে যে মহিলা মাদ্রাসাটা আছে না, ও সেখানেই মাওলানা লাইনে পড়াশোনা করছে। আমি ওকে বলছি তুই আর আমি দুজনেই এখানে ঘুরতে আসি, তাই ও আসছে তোর আর আমার সাথে দেখা করতে। সিরাজের কথায় আমি নূরকে বললাম, কেমন আছো নূর? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই বলে তিনজনই মিলে সেই বিকালটা আড্ডা দিলাম। এরপর থেকে রোজ রোজ আমরা সেই জায়গায় একসাথে ঘুরতাম, বসে গল্প করতাম। একবার হয় কি, এক রাতে আমাদের মাদ্রাসার এক ছাত্রকে জিনে ধরে। ছেলেটা কেমন করছিল আর ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ করছিল। ছেলেটার এমন আচরণে আমাদের বড় হুজুর দোয়া কালাম পড়ে সেই ছেলেটাকে ঝাড়ফুঁক দিচ্ছেন, কিন্তু ছেলেটার কোনো উপকার হচ্ছে না। এমন অবস্থায় সেই ছেলেটার দিকে এগিয়ে যায় সিরাজ। সিরাজ ছেলেটার কাছে গিয়ে কি জানি পড়ে ফু দেওয়ার সাথে সাথে ছেলেটা সুস্থ হয়ে যায়। ছেলেটাকে সুস্থ হওয়ায় সবাই সিরাজের অনেক সুনাম করতে থাকে। এদিকে আমি সিরাজের কাছে গিয়ে বলি, কিরে তুই কি কবিরাজ নাকি? বড় হুজুর তো পারলো না, তুই কেমনে পারলি? আরে আমি দোয়া পড়ে ফোন দিয়েছি, কাজ হয়ে গেছে, এসব বাদ দে তো। সিরাজের কথায় আমিও আর কথা বাড়ালাম না। ভাবলাম এরকম তো হয়, স্বাভাবিক ব্যাপার। এই ঘটনার ঠিক 2 দিন পরে এক রাতের ঘটনা। আমি, সিরাজ ও আমাদের পাশে সিরিয়াল অনুযায়ী বাকি মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়েছিলেন। সিরাজ আর আমি ভালো বন্ধু হওয়ায় দুজনেই ফ্লোরে পাশাপাশি ঘুমাই। এক রাতে কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখি সিরাজ বিছানায় নেই। ওকে বিছানায় না দেখে বিষয়টা অন্যভাবে নিইনি, কারণ রাতের বেলা তো অনেকেই বাথরুমে যায়। সিরাজও হয়তো বাথরুমে গেছে, এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার সন্দেহ হয় তার পরের রাতে। আগের রাতের মতো পরের রাতেও সিরাজকে বিছানায় না দেখে মনের মধ্যে সন্দেহ জাগে। আমি রাতে সিরাজকে কিছু না বললেও সকালবেলা ওকে ডাক দিয়ে বলি, আচ্ছা সিরাজ, একটা কথা বল, গত রাতে রাত 3টা কি 4টা হবে, এই সময় তুই কই গেছিলি? এটা আবার কেমন কথা ভাই, বাথরুমে কি যেতে পারি না? বাথরুমে গেছি। তাই বলে পরপর 2 রাত একই সময় তুই বাথরুমে যাবি? আরে কি শুরু করলি, এসব বাদ দে না।
সিরাজের কথা শুনে বুঝে যাচ্ছে ও বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। ওর এমন ব্যবহারে আমি আর কথা বাড়ালাম না। আমি অপেক্ষা করতে লাগলাম ও আর কখন রাতে উঠে বাইরে যায়। যাই হোক, এভাবে পড়াশোনা ও বিকেলবেলা সেই পাহাড়ে আড্ডা দেয়া এভাবেই কেটে গেল 3টা দিন। 3 দিন পর এক রাতে আমি ও সিরাজ ঘুমিয়েছিলাম। সে রাতে সিরাজ উঠে বাইরে যাওয়ার সময় আমি টের পেয়ে যাই। ওর উঠে যাওয়ার আওয়াজে বুঝতে পারি সিরাজ উঠে যাওয়ার সময় আমি উঠে ওর পিছু নেই। আমি সিরাজের পিছু নিয়ে দেখি ও বাথরুমে না। সিরাজ উঠে সোজা চলে গেল আমাদের মাদ্রাসার পিছনে একটা কাঁঠাল গাছের নিচে। আমি দূর থেকে লুকিয়ে দেখছি সেখানে সিরাজের পাশে সাদা জুব্বা পরা 7 কি 8 ফুট হবে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ওই সাদা জুব্বা পরা অবয়বটার মুখটা দেখতে পাচ্ছিলাম না, কারণ ওনার মুখটা ঢাকা ছিল। আমি আরও খেয়াল করে দেখলাম সিরাজ ওই অবয়বটার সাথে কথা বলছে। বিষয়টা দেখে আমি বেশ অবাকই হই। সিরাজ যেন বুঝতে না পারে সেজন্য ওর আগে গিয়ে আবারও শুয়ে পড়ি। সেই রাতটা আর ভালো মতো ঘুমাতে পারিনি। মনের মধ্যে শুধু কথা ঘুরপাক খাচ্ছিল। সিরাজ ওইটা কার সাথে দেখা করলো? অবয়বটাকে দেখে তো মনে হলো না ওটা মানুষ, মনে হলো ওটা জিন ভূত জাতীয় কিছু একটা হবে। এসব ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে আমি সিরাজকে কিছু বললাম না। সকালে মাদ্রাসার ক্লাস ও দুপুরে খাবার পর একটু রেস্ট, তারপর আবার ক্লাস। এভাবে সকাল ও দুপুরটা পার করে বিকেলে ফ্রি সময় আমি সিরাজকে নিয়ে সেই পাহাড়ে যাই যেখানে আমরা দুজন রোজ রোজ ঘুরতে যাই। ওখানে যাবার পর আমি সিরাজকে বলি, সিরাজ শোন, তোকে কিছু বলার আছে, তুই কিন্তু মিথ্যা বলবি না। কি কথা বল? তুই রোজ রাতে উঠে কোথায় যাস সত্যি করে বলতো? কই, কোথাও না। সিরাজ, আমি তোকে কাল রাতে দেখেছি তুই মাদ্রাসার পেছনে কার সাথে জানি কথা বলছিস। সিরাজ, আমার মনে তখন থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উনি কে? ওনাকে তো মানুষ বলে মনে হয়নি। সিরাজ, ওনাকে জিন মনে হয়েছে। তুই কি তাহলে জিনের সাথে দেখা করিস? তুই কি সত্যি আমাকে দেখেছিলি রাতে? হ্যাঁ দেখেছি। সত্যি তো, নাকি আমাকে বোকা বানাচ্ছিস? সত্যি দেখেছি, তুই কাঁঠাল গাছের নিচে ওই অবয়বটার সাথে কি জানি কথা বলছিলি। এই কথাটা কাউকে বলেছিস নাকি? না বলিনি, কিন্তু কারণ কি? সিরাজ, তুই খুব ভালো বন্ধু আমার, ছোট থেকেই এই মাদ্রাসায় পড়াশোনা করি। বল আমাকে, উনি কে ছিল? উনি কি জিন? শুধু উনি না, আমি নিজেই একটা জিন। কি মানে, কি বলিস? সিরাজ, কথা ঘুরাবি না, মিথ্যা বলিস না, সত্যিটা বল। দেখ, তুই আমার ভালো বন্ধু, আর যেহেতু আমাকে দেখে ফেলেছিস তাহলে তোর কাছে কিছু লুকাবো না। আমি মানুষ না, আমি একটা জিন। আর রাতে আমাকে যার সাথে কথা বলতে দেখেছিস তিনি আমার বাবা। সিরাজের কথায় মাথায় হাত দিয়ে বসে বললাম, এত বছর সিরাজের সাথে থেকেও জানতে পারিনি ও মানুষ না, ও একটা জিন। সিরাজের কথায় ওকে বললাম, তুই জিন হয়ে মানুষদের মাদ্রাসায় কেন? আমার কথার জবাবে সিরাজ বলল, এই মাদ্রাসাটা অনেক ভালো, আর আমার মানুষদের সাথে মিশতে পড়াশোনা করতে ভালো লাগে বলে আমার বাবা এখানে রেখে গেছে আমাকে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। সিরাজ, তুই যদি জিন হবি তাহলে তোর বোন নূরও কি? নূরও একটা জিন? মানে মানে তোরা মানুষেরা যাকে পরি বলিস, নূর একটা পরি। কি, নূর পরি? তাই তো বলি, এত সুন্দর কেন? তুই কি রে ভাই, এতদিন আমার সাথে চলাফেরা করলি, একবারও বললি না তুই জিন জাতি? এটা বললে কি হতো? তুই যদি কাউকে বলে দিস তাহলে কি হবে? আর এখানে থাকা হবে না আমার। আরে না বোকা, এমনটা ভাবছিস কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করিস না। আর শোন, রাত বেরোতে তোর হুটহাট করে বের হওয়া হবে না। আমি ছাড়া অন্য কেউ দেখলে কি হতো? আরে বাবা তো আমার কাছে কম আসে, ইদানিং একটু বেশি আসছে। একটা কারণ আছে। কি কারণ? আমার বোনের বিয়ে। বোনের বিয়ে সম্পর্কে বলতে আমার বাবা ইদানিং বেশি আসে আমার কাছে। তোর বোন মানে নূরের বিয়ে? না, আমার তো 2টা বোন। আমার বড় একটা বোন, তারপর আমি, আমার ছোট নূর, আমার সেই বড় বোনটার বিয়ে। ও, তা কবে বিয়ে? এই তো আর 3 দিন পর। বাবা বলছে বড় হুজুরকে বলে ছুটি নিতে। ও, তা তো ভালো কথা। কালকে হুজুরকে বলে ছুটি নিবি। আমি একা যাব, তুই যাবি না? মানে আমি কিভাবে যাব? তোরা জিন জাতি, আমি মানুষ হয়ে ওখানে কিভাবে যাব? আমি নিয়ে যাব? না না, আমার কেমন জানি ভয় ভয় করে। তোদের রাজ্যে যাব? ভয়ের কি আছে? আমার পরিবার তোকে চেনে বোকা, তোর কথা আগে থেকে জানে। আমার পরিবার বা আমার রাজ্যের কোনো জিন তোর কোনো ক্ষতি করবে না। তবুও তো ভয় হয়। কোনো ভয় নেই, তোর কোনো চিন্তাও নেই। তুই আমার সাথে যাবি এটাই জানি। কাল হুজুরকে বলে আমি ছুটি নিব, তোর কথাও বলবো, তোকেও যেন ছুটি দেয়। কথাটা বলে সিরাজ ও আমি মাদ্রাসায় চলে গেলাম। কথা মতো পরের দিন ক্লাস শেষে সিরাজ বড় হুজুরকে বলে ছুটি নিলেন। আমার কথা বলে আমাকেও ছুটি নিয়ে দিলেন। দুজনেই ছুটি পাবার পর সিরাজ বলল, ছুটি তো পেয়ে গেলাম, ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে নে, আর বাড়িতে ফোন করে বল আমার বোনের বিয়ে, তুই আমার বাড়িতে যাচ্ছিস। সিরাজের কথা মতো তাই করলাম। বাড়িতে ফোন করে বললাম মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি, সিরাজের বাড়িতে যাব ওর বোনের বিয়ে। বাড়িতে কথা বলা ও ব্যাগ গুছিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম মাদ্রাসার থেকে। দুজনেই বাইরে বেরিয়ে আমি সিরাজের পিছু পিছু হাঁটতে লাগলাম। সিরাজ পাহাড়ের গহীন জঙ্গলের দিকে যাচ্ছে। এই দেখে আমি বললাম, এই সিরাজ, জঙ্গলের দিকে কই যাস? তোর বাড়ি কি জঙ্গলে নাকি? আরে না বোকা, কথা না বলে আমার পিছু পিছু আসতে থাক, দেখ কোথায় যাই। পাগল, সন্ধ্যার পেরিয়ে রাত হলো,
রাতে দুজনে জঙ্গলের দিকে যাচ্ছি, কেউ দেখে ফেললে কি ভাববে? সন্দেহ করবে তো, চোর ডাকাত ভেবে। এই গহীন জঙ্গলে কে আসবে বল? আমার সাথে আর কিছুক্ষণ হাঁট, বুঝতে পারবি। সিরাজের কথায় আর কথা না বাড়িয়ে ওর সাথে সাথে হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম আমাদের সামনে খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি, যেটাকে টমটম বলে আর কি, ওরকম একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়ি থেকে কীরকম আলো বেরিয়ে চকচক করছে। জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি দেখে সিরাজকে বললাম, এই সিরাজ দেখ, জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি আসলো কোথা থেকে? ভয় পাস না, ওটা আমাদের নিতেই এখানে দাঁড়িয়ে আছে। কি, জিন রাজ্যে যাবো ঘোড়ার গাড়িতে নাকি? হ্যাঁ, কথা না বলে আয়, ঘোড়ার গাড়িতে উঠে বস। কথাটা বলে সিরাজ সেই গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে আমাকে বলল, হোসাইন আয় আয়, আমার পাশে বস। ওর কথায় আমিও ঘোড়ার গাড়িতে উঠে বললাম, কিরে, ঘোড়ার গাড়ি একা দাঁড়িয়ে আছে, গাড়িয়াল কই? গাড়ি চালাবে কে? সিরাজ বলল, কেউ চালাবে না। তুই ঘোড়া রূপে যাদের দেখেছিস এগুলো সাধারণ ঘোড়া না, এগুলো জিন। কি, জিন? হ্যাঁ, সব কিছুতে এরকম ভয় কেন পাস বলতো? শোন হোসেন, এখন ঘোড়ার গাড়িটা চলতে থাকবে। গাড়িতে চলন্ত অবস্থায় তোর চোখের সামনে সব কিছু চেঞ্জ হতে থাকবে। এতে তুই ভয় পাবি না জানি। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি আমাদের রাজ্যে পৌঁছে যাব। সিরাজের কথায় আমি ওর হাতটা ধরে বসে রইলাম। এদিকে সিরাজ আদেশ করায় ঘোড়ার গাড়ি চলতে লাগলো। ঘোড়ার গাড়ি চলার সময় আমি খেয়াল করলাম সিরাজের কথা মতো আমার চোখের সামনে সব দৃশ্য কেমন চেঞ্জ হতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ালো, আর আমি তখন আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বসে রইলাম। আমার এই অবস্থা দেখে সিরাজ বলল, কিরে, নাম, আমাদের জিন রাজ্যে চলে আসছি তো। আমার বোনের বিয়ে দেখ কেমন সাজানো হয়েছে। সিরাজের কথায় ঘোড়ার গাড়ি থেকে নেমে হা হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ সব কিছু রূপকথার মতো লাগছিল। এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। জিন রাজ্যে বাড়িগুলো কেমন অদ্ভুত, আমাদের বাড়ির মতোই কিন্তু আলাদা ও খুব সুন্দর। জিন রাজ্যে যাবার পর সিরাজ আমাকে নিয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই সিরাজ আমাকে নিয়ে ওর বাড়িতে প্রবেশ করলো। সিরাজের বোনের বিয়ে, সেই সুবাদে ওর বাড়িতে অনেক জিনপরি আসছে। ওরা নিশ্চয়ই সিরাজের আত্মীয় হবে। এত এত জিনপরির ভিড়ে নিজেকে কেমন লাগছিল। আমি সিরাজের বাড়িতে যাবার পর ওর মা বাবা আমাকে অবাক করে বলল, তোমরা আসছো? বাবা, হোসেন কেমন আছো বাবা? ওদের মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, আপনারা আমাকে চেনেন? চিনব না কেন বাবা, তুমি আর সিরাজ ভালো বন্ধু সেই ছোট থেকে, দুজনেই পড়াশোনা করো। আমি তো সিরাজের মুখে তোমার কথা অনেক শুনেছি। সিরাজের বাবা বলল, আমরা তোমার ব্যাপারে অনেক আগে থেকে জানি বাবা, শুধু তুমি জানতা না আমরা জিন। এখন যেহেতু জেনে গিয়েছো তুমি বাবা, কথাটা কাউকেই বলবা না। ওদের কথা আমি বললাম, না না, কাউকে বলবো না, আমার প্রতি বিশ্বাস রাখেন। সিরাজের মা বলল, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা, যাও তুমি রুমে যাও। সিরাজ, ওকে নিয়ে যা, রুমে যা। আচ্ছা নূর, আমার দিকে তাকাও তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কেন, আমাকে দেখে কি তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। সত্যি করে বলো না, কিছু কি বলতে চাও? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগে আপনাকে, অনেক ভালো লাগে, আগে থেকেই। নূরের কথা যেন আকাশ থেকে বললাম। আমাকে নূরের ভালো লাগে, নূরকেও তো আমার ভালো লাগে। ভয়ে ওকে বলিনি, কিন্তু নূর যে আমাকে পছন্দ করে যেটা ভাবতে পারিনি। নূরকে আমার ভালো লাগে কথাটা ওকে বুঝতে না দিয়ে বললাম, নূর সত্যি বলছো নাকি মজা করছো? তুমি একটা পরী, আমি মানুষ, আমাকে তোমার ভালো লাগে, এটা কি সম্ভব? একবার ভালো লেগে গেলে শত বাধা আসলেও সেটা সম্ভব। আপনাকে শুধু ভালো লাগে না, ভালোবাসি। মাদ্রাসায় গিয়ে আমার কথা ভুলে যেও না, আমার কথা কাউকে বলে দিও না, ভাইকেও বলো না, মনে থাকবে তো? এখন ঘুমাও। নূরের কথায় অবাক হয়ে শুয়ে রইলাম। এদিকে আমাকে কথাগুলো বলে চলে গেল নূর। নূর চলে যাবার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ভেঙে যায় ঘুম, তখন আমি নিজেকে দেখতে পাই মাদ্রাসায়। নিজেকে মাদ্রাসায় দেখে বলি, আমি এখানে আসলাম কিভাবে? সিরাজ বলল, চুপ থাক, কেউ শুনে ফেলবে, আমি তোমাকে নিয়ে আসছি, সব কিছু স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে চলাফেরা কর। সিরাজের কথায় আমিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলাম। এইভাবে আবারও সিরাজও আমার মাদ্রাসায় কাটতে লাগলো দিন। পড়াশোনার পাশাপাশি দুজনে কাটতে লাগলো ভালো সময়। আমি মাদ্রাসায় আসার 3 দিন পর নূর আমার সাথে দেখা করে। নূরের সাথে দেখা করার পর ও বলে, কি মাদ্রাসায় ফিরছো? কেউ কিছু বুঝতে পারেনি? না, সিরাজ আমাকে ঘুমের মধ্যে নিয়ে আসছে। তা তোমার কি খবর বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কখন আসছো মাদ্রাসায়? কালকে আসছিলাম, তোমার কথা অনেক মনে পড়েছিল, তাই দেখা করতে বললাম। কেন, আমার কথা এত মনে পড়ে কেন? জানো না বুঝি তোমাকে আমার ভালো লাগে। এখন আমি বুঝতে পারি সেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। নূরের মুখে কথাগুলো শোনার পর আমি বললাম, কিন্তু নূর, এই ভালোবাসার পরিণতি কি? ভবিষ্যতে কি হবে? আমি যে তোমাকে পছন্দ করি না, ভালোবাসি না, সেটা কিন্তু নয়। আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার দিকে তাকালেই সব কিছু ভুলে যাই। কিন্তু দুজনে আলাদা জাতি, আলাদা ধর্মের হলেও না কথা থাকতো। আমার কথায় নূর বলল, এসব এখন ভেবে মাথা খারাপ করার দরকার নেই, পরে যা হবার হবে। ওই দেখো ভাইয়া আসছে।
নূরের কথায় পেছনে ঘুরে দেখলাম সিরাজ চলে আসলো। সিরাজ এসে বলল, কিরে দুজনে কি কথা বলছিস? কই কিছু না, এমনি কথা বলছিলাম। ও আচ্ছা ভাইয়া, তোমরা তাহলে কথা বলো, আমি আসি। কথাটা বলে নূর চলে গেল। এদিকে আমি ও সিরাজ সেখানে বেশ কিছুক্ষণ কথা বলে চলে গেলাম মাদ্রাসায়। এভাবে কেটে গেল আরও কয়েকটা মাস। কয়েক মাস পর চলে আসলো ঈদ। আর ঈদ উপলক্ষে মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ দিলেন। মাদ্রাসা বন্ধ দেওয়ায় সিরাজ আমাকে বলল, কিরে মাদ্রাসা তো বন্ধ দিল, কি করবি? বাড়িতে যাবি নাকি আমার সাথে জিন রাজ্যে যাবি? বাড়িতে যাব। আর আমি এবার একা বাড়িতে যাব না, তোকে সাথে করে নিয়ে যাব। কি বলিস? আমি জিন হয়ে তোর বাড়িতে যাব কি করে? তোর মা বাবা যদি বুঝতে পারে তখন কি হবে? আরে বুঝবে কি করে? তুই এখন যেমন মানুষের রূপে আছিস তেমনই থাকবে। আমার বাড়িতে গিয়ে অস্বাভাবিক কিছু না করলেই হবে। মা বাবা কোনোভাবেই বুঝতে পারবে না তুই জিন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম। চল যাব তোর বাড়িতে। সিরাজের কথায় আমি খুশি মনে সিরাজকে বললাম, আচ্ছা তোকে তো আমার সাথে নিয়ে যাচ্ছি, নূরের কি হবে? নূরকে আমাদের সাথে নিয়ে যায় না। কিন্তু মা বাবা ওরা যদি কিছু বলে? কি আর বলবে, কিছু বলবে না। তুই তোর মা বাবাকে বুঝিয়ে বলিস কেমন? ওকে ঠিক আছে। সিরাজের কথায় পরের দিন নূর, আমি ও সিরাজ তিনজনই চলে আসলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পর মা সিরাজ ও নূরকে দেখে খুশি হয়ে বললেন, বাবা আমি যদি ভুল না করি তোমার নাম সিরাজ তাই না? হ্যাঁ আমি তো সিরাজ, আপনি জানলেন কি করে? তুমি হোসেনের ভালো বন্ধু। হোসেন তো তোমার কথা বলে মাঝে মাঝে। কিন্তু বাবা ও কে? হোসেন ওকে ওকে তো চিনলাম না। মায়ের কথার জবাবে আমি বললাম, মা ওর নাম নূর। নূর সিরাজের ছোট বোন। আমি কয়েক মাস আগে সিরাজের বোনের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তাই এখন সিরাজ ও নূরকে নিয়ে আসলাম আমাদের বাসায়। মা বলল, খুব ভালো করেছিস বাবা, যা বাবা সিরাজকে নিয়ে ভেতরে যা, তোরা দুজন একসাথে থাকবি। আর মা নূর তুমি আসো, আমার সাথে আসো। মায়ের কথায় আমি সিরাজকে নিয়ে ভেতরে গেলাম। ওদিকে মা নূরকে নিয়ে অন্য রুমে গেলেন। নূর ও সিরাজ আমার বাড়িতে আসায় মা বাবা ওদের অনেক যত্ন করতে লাগলেন। আমি সবসময় ভয় থাকতাম, না জানি মা বাবা কখন বুঝে যায় নূর আর সিরাজ মানুষ না, ওরা জিন জাতি। এইভাবে ভয়ের মাঝে কেটে গেল দিনটা। সেই রাতে মা আমাকে ডাক দিয়ে বলল, বাবা হোসেন তোকে একটা কথা বলার ছিল। মায়ের কথা জবাবে আমি বললাম, কি এমন কথা মা যার জন্য আমাকে একা ডেকে নিয়ে আসলে? নূরের কথা বলার জন্য তোকে ডাকলাম। মা গো মা, মেয়েটা কি সুন্দর, একদম পরীর মতো দেখতে। ও তো আসলে একটা পরী। মানে? না মানে পরীর মতো দেখতে, ঠিক বলেছ। আমার তো ওকে অনেক পছন্দ হয়েছে। ইস, যদি মেয়েটাকে আমার ছেলের বউ করতে পারতাম। মায়ের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা তুমি কি যে বলো, নূর জানতে পারলে মন খারাপ করবে তো। মন খারাপ করবে কেন? ওকে আমার পছন্দ হয়েছে তাই বললাম। ভাবছি তোর বাবাকে বলে নূরের মা বাবাকে বলবো আর তোর আর নূরের বিয়ের কথা। না না মা, এটা করো না। নূরের মা বাবা অনেক রাগী, ওরা এখনই নূরকে বিয়ে দেবে না। ওরা নূরকে আরও পড়াতে চায়। তাহলে তোর সাথে বিয়ে ঠিক করে রাখবো। নূরের পড়াশোনা শেষ হলে তোর সাথে বিয়ে হবে। মা তুমি হঠাৎ নূরের সাথে আমার বিয়ে দেবার কথা ভাবলে কেন? এসব এখন কাউকে কিছু বলো না, সময় হোক তখন না হয় বলো। তাছাড়া নূরেরও তো পছন্দের কেউ থাকতে পারে তাই না? সেটা তো জানি না। আচ্ছা এখন বাদ দে এসব। নূর আর সিরাজকে ডেকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমাকে কথাটা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে সিরাজ ও নূরকে নিয়ে খেতে আসলাম। ঈদ সবার জন্য নিয়ে আসে অনেক খুশি। ঈদ মানে আনন্দ, সেই আনন্দটা যেন আরও বেড়ে গেছে সিরাজ আর নূর আমার বাড়িতে আসায়। সিরাজ ও নূর আমার বাড়িতে ছিল কয়েকটা দিন। এই কয়দিনে অনেকটা মজা করেছি, ঘুরেছি ফিরেছি। কয়েকদিন থাকার পর মাদ্রাসা যখন খুললো তখন আমরা তিনজনই আবারও চলে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় আসার পর এভাবে কেটে গেল আরও 2 বছর। এই 2 বছরে পড়াশোনার পাশাপাশি সিরাজ ও নূরের সাথে আড্ডা দেওয়া, গল্প করা এসব চলছিলই। এদিকে এই 2 বছরে নূর আর আমি একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলি। দুজনের মাঝেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। সব জিনিসের যেমন একটা শেষ আছে, কিছু কিছু সময় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যেমন কিছু কাজ করতে হয়, তেমনই একটা দিন আসলো আমার ও সিরাজের মধ্যে। আমরা যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় আমাদের পড়াশোনা শেষ হয়ে যায়। সিরাজ ও আমি দুজনে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। দুজনের মধ্যে মিশে আছে কত স্মৃতি। মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিব সেদিন সিরাজ আমাকে ডাক দিয়ে বললেন, হোসেন আজ আমাদের বিদায় হলো। এখন তুই তোর মতো করে আরও শিক্ষা অর্জন করবি, হয়তো বাড়িতে থেকে পড়াশোনা করবি। তুই আমাকে কখনো ভুলে যাস না। মা তোমার সাথে একটু কথা বলতে চায়। ওনাকে কতভাবে বুঝালাম তবুও বুঝলো না। তোমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা তুমি গিয়ে মাকে আমার কাছে নিয়ে আসো, আমি একা মায়ের সাথে কথা বলবো, কেউ থাকবো না এখানে। নূরের কথায় মাকে নূরের রুমে নিয়ে এসে আমি বাইরে চলে গেলাম। মা নূরের রুমে আসলেন, এসে বললেন, নূর বাহ, বউ সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। জানো মা, তোমরা মানুষ না জিন জাতি সেটা একটু আগেই জানতে পারলাম। আজ তোমার বিয়ে সেটাও একটু আগে জানতে পারলাম। তোমার বিয়ে কথাটা শোনার পর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। তুমি ও হোসেন মনে করেছো আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আমি একটু হলে জানতাম তুমি ও হোসেন একে অপরকে পছন্দ করতে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাইতাম। সেই তুমি হোসেনকে না জানিয়ে, আমাদের না জানিয়ে কেন বিয়ে করলা? মায়ের কথায় নূর বললেন,
আমি আমার বিয়ের কথা না জানিয়ে অপরাধ করেছি, তাই না? তাহলে আপনারা আমার সাথে কি করেছেন? আপনাকে মায়ের মতো মনে করতাম, অনেক ভালোবাসতাম আপনাকে। আপনি আমাকে না জানিয়ে নিজের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন। আমি পড়ি এটা জানার পর আমাকে অপছন্দ করেছেন। তাহলে এসব নাটক কেন করেছেন? তুমি কি বলো মা? কিসের নাটক করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে অপছন্দ করে হোসেনকে অন্য কোথাও বিয়ে দিয়েছে মানে? আমার ছেলে হোসেন আবার কখন বিয়ে করলো? ও তো বিয়েই করেনি এখনো। মানে আপনি হোসেনকে ফাতেমা নামে মেয়েটার সাথে বিয়ে দেননি? না। ফাতেমাকে? কোন ফাতেমার কথা বলো? তোমার তো মনে হয় কোথাও ভুল হচ্ছে। মায়ের কথায় নূর অবাক হয়ে মাকে নিয়ে বাইরে আমার কাছে আসলেন। বাইরে তখন আমি কান্না করছিলাম, কারণ নূরকে যে আমি হারিয়ে ফেললাম। নূর আমার কাছে এসে বলল, হোসেন তোমার মা কি বলে এসব? তুমি নাকি বিয়ে করনি? ফাতেমাকে নাকি তোমার মা চেনে না? এসব কি নাটক শুরু করেছে তোমার মা? নূরের কথায় আমি বললাম, নূর মাকে কিছু বলো না, মা আসল সত্যিটা জানে না। কি সত্যি কি মিথ্যা আমি তো জানি না, বলো আমাকে কোনটা আসল সত্যি। হ্যাঁ বাবা বল, আমিও জানতে চাই আসল কাহিনী কি। নূর ও মায়ের কথায় আমি নূরকে বললাম, নূর এতদিন তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, আর লুকাবো না। আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি। ফাতেমাকে আমি ভালোবাসি না, ওর সাথে বিয়েও হয়নি। মানে তাহলে আমাকে এসব মিথ্যা কেন বলছো? তোমার বিয়ে হয়নি তাহলে আমাকে কেন বলেছো ফাতেমা তোমার বউ? তোমার পরিবারের কথা রাখতে নূর আসল সত্যিটা শোনো। তুমি আর আমি তো অনেক প্রায় সময় দেখা করতাম, দুজনে বসে কথা বলতাম। আমরা ভাবতাম আমাদের কথা কেউ জানে না, দেখে না। কিন্তু তোমার ভাই আমার বন্ধু সিরাজ ও বিষয়টা খেয়াল করে। সিরাজ একদিন আমার সাথে দেখা করে আর বলে, হোসাইন একটা বিষয় খেয়াল করছি, নূর তোর সাথে প্রায় দেখা করে কথা বলে। সত্যি করে বলতো তোর আর নূরের মাঝে কোনো সম্পর্ক চলে কিনা? সিরাজের কথায় আমি ওকে সত্যি বলে দিই। আমি ওকে বলি, হ্যাঁ নূর আর আমি একে অপরকে ভালোবাসি। আমার কথায় সিরাজ আমাকে বলে, দেখ ভাই, তুই আমার খুব ভালো বন্ধু, তুই যে নূরকে ভালোবাসিস, এ ভালোবাসার শেষ পরিণতি কি? আমরা জিন জাতি, এটা কি ভুলে গেলি? আমি অন্য বড় ভাইদের মতো করে রেগে বা আঘাত করে কিছুই বললাম না। শুধু তোকে এটাই বলবো, নূরকে যদি তুই বিয়ে করিস বা ওর সাথে সম্পর্কে থাকিস, তাহলে জিন রাজ্যে আমাদের মান সম্মান চলে যাবে। জিনের সর্দার আমাদের জিন রাজ্য থেকে বের করে দিবে। এখন বাকিটা তোর হাতে। তুই যদি চাস আমাদের বন্ধুত্ব নষ্ট হোক, তুই যদি চাস আমাদের জিন রাজ্যে থেকে বের করে দেখ, তাহলে নূরের সাথে রিলেশনে থাক। আর এসব না চাইলে নূরকে ভুলে যা। নূর শুধু সিরাজ না, তোমার মা বাবাও আমার কাছে এসে আমাকে বুঝিয়েছে, আমাকে অনুরোধ করেছে। আমি আমার বন্ধুত্ব রাখতে, তোমার পরিবারের সম্মান রাখতে তোমাকে মিথ্যা বলেছি। ফাতেমা আমার বউ না, ওকে ভালোবাসি না, এসব তোমাকে দেখানোর জন্য করেছি। তুমি যেন আমাকে ভুল বুঝো, দূরে সরে যাও। আমার মুখে কথাগুলো শুনে নূর কান্না ভরা চোখে বলে উঠল, হোসেন তুমি আমাকে এসব কি শোনালে? এসব আমি কি শুনলাম? এসব কি আসলেই সত্যি? নূরের কথা শেষ হতে না হতে সিরাজ সেখানে এসে বলল, হ্যাঁ নূর, হোসেন যা বলেছে সব সত্যি। হোসেনের কোনো দোষ নেই, ওর বন্ধুত্ব আর আমাদের পরিবারের মান সম্মান রাখতে এটা করেছে। দোষী ও না, আমরা। তুই আমাকে ও মা বাবাকে ক্ষমা করে দিস। কথাটা বলে চলে গেল সিরাজ। এদিকে মাও চলে গেলেন বাবার কাছে। আমি ও নূর একা। সবাই চলে যাবার পর নূর আমাকে বলল, জানো হোসেন, একটু পর আমি চলে যাব, আমাকে নিয়ে যাবে আমার নতুন বিয়ে করা বর। তুমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছো, আমাকে একটিবার জানাতা। তোমাকে অনেক ভালোবাসি আমি, জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি এখন অন্য কারো বউ। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, সেজন্য মাফ করো আমায়। নূরের কথায় ওর দিকে তাকিয়ে কান্না ভরা চোখে মুচকে একটা হাসি দিয়ে বললাম, জানো, তোমার সাথে ভালোবাসা হওয়ার পর আমি সবসময় একা একা বলতাম, আমার তো একটা পরী আছে যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সেই পরীকে আমার জীবন থেকে এভাবে হারাতে হবে ভাবতে পারিনি। তুমি এখন অন্য কারো বউ, একটু পর চলে যাবা নতুন কারো সংসারে, কিন্তু আমাকে ভুলে যেও না। সময় হলে আমার কাছে এসো মাঝে মধ্যে। তোমাকে যদি একেবারে না দেখতে পাই, এতে কষ্ট হবে। আমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিলেন নূর, আর কান্না করতে করতে চলে গেল আমার সামনে থেকে। নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখাটা যে কতটা কষ্টের, সেটা নিজের সাথে না ঘটলে বুঝতে পারবেন না। নূর চলে যাবার পর সিরাজ মা বাবা ও আমাকে বাড়িতে রেখে যান। বাড়িতে আসার পর আমি অনেক ভেঙে পড়ি। আমার এমন অবস্থা দেখে মা বাবা আমাকে বিয়ে দেবার কথা বলেন, কিন্তু আমি কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছিলাম না। এভাবে কেটে যায় কয়েক মাস পর মা বাবা আবারও আমাকে বিয়ের কথা বলে। শুধু মা বাবা না, নূরও আমাকে অনুরোধ করে আমি যেন বিয়ে করি। নূর ও মা বাবার কথায় অন্য একটা মেয়েকে বিয়ে করি আমি। এসব পুরনো কথা বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো হোসেন দাদার। আদরের নাতি নাতনিকে বন্ধু সিরাজ ও নূরের কথা বলতে গিয়ে অনেক বছর পর আবারও নূরের কথা ভীষণ মনে পড়ল হোসেন দাদার। এমন অবস্থায় হোসেন দাদার স্ত্রী চা হাতে সেখানে আসতেই আদরের নাতি নাতনিরা দাদিকে বললেন, দাদি, আমার দাদার কাছ থেকে ওনার বন্ধু জিন আর নূরপুরীর গল্প শুনলাম।
নাতি নাতনির মুখে কথাটা শুনে দাদি বললেন, এটা আমিও জানি, তোদের দাদা আমাকেও বলেছেন। আর নূরপরি এখনও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আমাদের সাথে দেখা করে কথা বলে। এমন অবস্থায় মসজিদে আজান দিল। তখন হোসাইন দাদা নাতি নাতনিকে বললেন, আমি এখন নামাজে যাচ্ছি, তোমাদের অন্য একদিন আরেকটা গল্প শোনাবো। কথাটা বলে নামাজ পড়তে চলে গেলেন হোসাইন দাদা। আমরা অনেক গল্পে দেখি নায়ক নায়িকার মিল হয়, অনেক গল্পে আবার নায়ক বা নায়িকা মারা যায়, কিন্তু আমার এই গল্পটা একটু অন্যরকম। নায়ক নায়িকা কেউ মারা যায়নি, কিন্তু দুজন দুজনকে আপন করে পায়নি। এরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা পরিস্থিতির কারণে ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি, কিন্তু তারা বিয়ের পরও ভালোবাসার মানুষের সাথে কথা বলে, যোগাযোগ রাখে। গল্পটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।